একটা চোর যখন চুরি করতে যায় তখনও কিভাবে পালাবে সেজন্য কিছু তেল নিয়ে যায় গায়ে মেখে, ধরা পড়লে কি হবে। আমাদের যে জ্বালানির যে প্রস্তুতি, বিপদে পড়লে কি করতে হবে এটা কেউ জানে না। যেটা বললেন যে অ্যাডহক, অর্থাৎ জ্বালানির মতো এরকম একটা সেন্সিটিভ বিষয় কখন কি ধরনের বিপদ পড়তে পারে এই প্রেডিকশন যে থাকতে হবে সেটা নাই। মাংস খসে পড়ার অবস্থা হয়ে যাবে, তারপরে দায় আমরা কেউ স্বীকার করব না। আপনি দেখেন পৃথিবীর সমস্ত সভ্য দেশগুলোতে বা যে দেশগুলো নিয়ে আমরা যেখানে মাইগ্রেট করতে চাই, যেখানে চলে যেতে চাই, সেই দেশগুলোর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে সেখানেও ভুল হয়, ভুল তো সব জায়গায় হবে, মানুষের ভুল হবে না। তারা স্বীকার করে যেটা আমার ভুল হয়েছে, তারা তাদের নিজের অজ্ঞতা মূর্খতাটাকেই শিক্ষা মনে করে। আর আমরা মূর্খতা লুকিয়ে রেখে চতুরতাটাকে মনে করি হচ্ছে মেধা। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপে সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ করা আলাপে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমার সাথে রয়েছেন ডক্টর সৈয়দ মিজানুর রহমান, অর্থনীতি বিশ্লেষক, এবং রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আজ, আমাদের স্টার নিউজে একটা ব্রেকিং নিউজ গিয়েছে। সেটি হচ্ছে বিমান বা হেলিকপ্টার চলে যে জেট ফুয়েল দিয়ে, সেই ফুয়েলের মধ্যে এখন পাওয়া গেছে ভেজাল। ল্যাব টেস্টে ভেজাল পাওয়া গেছে এবং সরকারি প্রতিষ্ঠান, আমরা যেটি জানলাম যে পদ্মা অয়েলে সরবরাহ করা জেট ফুয়েলেই এটি পাওয়া গেছে। সম্প্রতি এমআইএসটির একটি ল্যাবে 17টি নমুনা পরীক্ষায় এই অ্যাভিয়েশন ফুয়েলে মিলেছে অ্যাসিড এবং পানি। বিশেষজ্ঞরা বলছেন যে এসব তেল ব্যবহারের কারণে বিমান দুর্ঘটনার মতো ঘটনাও ঘটতে পারে। এই বিষয় নিয়ে আমরা আপনাদের মতামত জানতে চাই। শুরুতেই মোহাম্মদ হাসানাত আলী, আপনার সাথে আলোচনাটা শুরু করতে চাই যে সরকারি প্রতিষ্ঠান পদ্মা অয়েলের করা জেট ফুয়েলে সম্প্রতি যে গবেষণায় 17টি নমুনা পরীক্ষায় অ্যাসিডের আলামত পাওয়া গেছে, পানির আলামত পাওয়া গেছে, এমআইএসটির ল্যাব পরীক্ষায় আর্মি অ্যাভিয়েশনের 13টি এবং বিজিবির 4টি, মোট 17টির নমুনাতেই এটি পাওয়া যাওয়ার আলামত দেখা গেছে। এটি কি কেবল সাধারণ কোনো ত্রুটি হিসেবে আপনি দেখবেন? কারণ আমরা জানলাম যে এর কারণে বিমান দুর্ঘটনার মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে, নাকি মান নিয়ন্ত্রণের বড় ধরনের অবহেলা হিসেবে দেখছেন এটিকে? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের এই টেলিভিশনের প্রচারিত নিউজটা কয়েকবার দেখেছি। আমি কয়েকটা জিনিস, একটা ল্যাব টেস্টের রিপোর্টটা প্রতিবেদক বলেছেন, কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে পদ্মা ওয়েলের যিনি জিএম, যিনি সাক্ষাৎকার দিতে চাননি, একটা অডিও ক্লিপ আপনারা প্রচার করেছেন। তিনি ওখানে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমরা সরবরাহ করার পরে আমাদের ডিপু থেকে, মানে পদ্মার ডিপু থেকে তেলটা নেওয়ার পরে বিমান বাহিনী বা এই যে বিজিবির যে হেলিকপ্টারে এই মাঝপথে কি হয় সেটার দায়িত্ব ওনারা নিতে চাননি। কিন্তু ওনারা চ্যালেঞ্জ দিয়েছেন যে ওনাদের যে সংরক্ষণাগার বা যেখানে এই তেলগুলো থাকে সেই জায়গাতে তেলগুলো পরীক্ষা করার একটা আহ্বান জানিয়েছেন। আমি মনে করি সরকারের সংস্থা, একটা অত্যন্ত সেন্সিটিভ সংস্থার এই জেট ফুয়েলে কিন্তু এটা ধরা পড়ছে, যেখানে সেনাবাহিনীর যুদ্ধ বিমান সেটা ব্যবহার করে, বিজেপির হেলিকপ্টার ব্যবহার করে। খুবই সেন্সিটিভ একটি জায়গা, তারা আমাদের সম্পদ দেশের এবং জাতির। অতএব আমি তো মনে করি যে এতক্ষণ এই বিষয়টি নিয়ে যদি জাতির কাছে এই সেনাবাহিনী বা এই বিমান বাহিনী বা এই বিজিবির পাশ থেকে একটি সুস্পষ্ট বিকল্প একটি জায়গা থেকে বা নিরপেক্ষ আরেকটি জায়গা থেকে, এমএসটিআই দিয়েছে, এখানে আমাদের বুয়েটের জ্বালানি বিশেষজ্ঞরা আছেন বা অন্যান্য যে জ্বালানি বিশেষজ্ঞ আছেন, তাদের কাছ থেকে এই টেস্টটা নিয়ে দুটোর একটা কম্প্যারিজন করে বা কম্পেয়ার করে যদি একটা রিপোর্ট পাইতাম, তাহলে বোধহয় আমি অন্তত একজন শিক্ষক হিসাবে স্বস্তি পেতাম। নিঃসন্দেহে যে আশঙ্কার কথাগুলো হয়েছে
হয়েছে যে এর ফলে যে পানি এবং অ্যাসিড যে পাওয়ার যে ঘটনাটা, এমনটি তো হওয়ার কথা নয়। কারণ এখানে আমাদের সন্তানরা থাকে, সেটাকে ট্রেনিং দেয়, বা এখানে এই যে বিজিবির যে সন্তানরা দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার দায়িত্বে থাকে, অতএব তাদের জীবন ঝুঁকিপূর্ণ করা, এটা তো নিঃসন্দেহে একটি ভয়ানক রকমের অভিযোগ। এই অভিযোগটি সরকার খতিয়ে দেখবে। দেখেন, বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যেখানে আমরা খাদ্য ভেজাল দিই। আপনি বাজারে কোন খাদ্যটি খাবেন, কোন খাদ্যটি খাবেন না, এটাও কখনো ভাবতে খুব কষ্ট হয়। কোন খাদ্যটি আমি আমার সন্তানকে দেব, কোন খাদ্যটি আমি সন্তানের জন্য কিনবো না, এরকমও নিশ্চিত হয়। অথচ দেশে কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, যাদের দায়িত্বই হলো এগুলো করা। বিএসটি আছে। কয়েকদিন আমি আগে দেখলাম, গতকালকে বোধহয়, যে বোধহয় 26টা না 17টা না কয়টা টুথপেস্টে সেটা মানে স্বাস্থ্যসম্মত নয়, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আবার বিএসটিআই বলছে যে আমরা মানগুলো নিশ্চিত করি। আসলে আমরা সাধারণ মানুষ যারা ভোক্তা, আমরা যাব কার কাছে? আমরা কাদের কাছে যাব? আমরা তো আমাদের ট্যাক্সে বা আমাদের এই যে যারা কাস্টমার, যারা ভোক্তা, তাদের ট্যাক্সে তো এই ভোক্তা অধিকার কর্তৃপক্ষের বেতন হয়, তাদের গাড়ির তেল হয় বা অন্যান্য কিছু হয়। তারপরে এই যে জেট ফুয়েলে যারা সরবরাহ করছেন, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের ট্যাক্সের পয়সায় এটা হয়। আমি এটা বিষয়টা খুবই দুঃখজনক এবং এটি হওয়া কাম্য নয়। তবে একটি জিনিস আমার খুব ভালো লাগে, যে সেটি হলো গত 18 বছরে যে কোনো অভিযোগ উত্থাপিত হলে এটাকে অস্বীকার করার একটি প্রবণতা সরকারের ভেতর থেকে। এবার অন্তত ওইটুকু আমার চোখে পড়ে না। এই যে অভিযোগ হয়েছে, এখন পর্যন্ত হয়তো সরকার নিশ্চয়ই এটা ভাবে দেখছেন, নিশ্চয়ই এর জবাব ওনারা দেবেন যে কোথায় গলতটা হলো, কিন্তু অন্তত অস্বীকার করেননি। বা এই যে কালকে যে টুথপেস্টে যে এক ধরনের মানে অগ্রহণযোগ্য কম্পোনেন্ট পাওয়া গেল বা ইনগ্রেডিয়েন্ট পাওয়া গেল, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা এটা সেই সুস্থতার মানদণ্ডে যেটা হলো সরকারি না। প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা অভিযোগটা অস্বীকারের, তারা ফোনে অভিযোগ অস্বীকার করেছেন, ক্যামেরার সামনে কথা বলতে তারা রাজি হননি। এসব কি আসলে দায় এড়ানোর না না, কৌশল আমি হিসেবে কিন্তু আপনি দেখেন নিউজটা কিনা? শুনেছি, ওনারা অস্বীকার করেননি। ওনারা বলছেন যে আমরা তাদের পণ্যটা পক্ষ তাদের থেকে, কাছে, হ্যাঁ, তাদেরকে পক্ষ থেকে পণ্য এটা হয়নি। দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোনো এই ভেজাল আমরা সরবরাহ করিনি। কিন্তু ইন বিটুইন এই পদ্মা ওয়েলের ডিপু এবং ব্যবহারকারী যারা, তাদের মধ্যে যে সঞ্চালনটা, এটা বলছে তারা ব্যবহার করে। তাহলে কোন পক্ষটি? পদ্মা ওয়েল তারা বলছেন যে অস্বীকার করেনি, তারা বলছে যে আমরা দেইনি। তাহলে আমরা যদি না দিয়ে থাকি, তাহলে এখন বোধহয় পথটি আছে। এই যে 17টি টেস্টটা হলো, এটা তো হয়েছে ব্যবহারকারীর কাছ থেকে, এটা তো ওই পদ্মার ডিপু থেকে নেওয়া হয়নি। তাহলে পদ্মার অরিজিনাল ডিপু থেকে তেলটা নিয়ে এটা পরীক্ষা করা দরকার, এবং পরীক্ষা করে যদি সত্যি সত্যি যদি পদ্মা অপরাধী হয়, তার শাস্তি নিশ্চিত হোক, এটা আমরা চাই। আর যদি পদ্মা ঠিক থাকে, আর যদি ব্যবহারকারীরা যারা ব্যবহার করলেন বা যারা এই যে ডিপু থেকে ওই তাদের কপ্টার পর্যন্ত নিয়ে গেলেন, এর মধ্যে যদি কিছু হয়ে থাকে, তাদেরকেও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া দরকার। দেখেন, অপরাধীরা কখন উৎসাহিত হয়? যখন অপরাধের শাস্তিটা না হয়। আপনি যদি অপরাধের শাস্তি যদি নিশ্চিত করেন, সেটা যত বড়ই রোগ ঘটে, অপরাধীকে যদি রাষ্ট্র অপরাধী হিসেবে চিহ্নিত করতে শেখে, তাহলে কিন্তু এই অপকর্মগুলো রোধ করা খুবই সহজ হয়। আমরা আশা করি সরকার সেটা করবে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আবার আসবো আপনার কাছে। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। এমআইএসটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম বলেছেন যে তেলে পানি এবং অ্যাসিড থাকলে স্বাভাবিক গতি থেকে ইঞ্জিনের যে আরপিএম সেটি কমে নামতে পারে অর্ধেকে। আপনি রিপোর্টিতে হয়তো দেখেছেন সেটি, তখন ঘটতে পারে দুর্ঘটনা, এমন কথা বলা হচ্ছে। বিভিন্ন সময়ে দেশে কিছু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পেছনেও একই কারণ হয়তো থাকতে পারে, হয়তো নাও থাকতে পারে। এই যে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি এড়াতে এভিয়েশন ফুয়েল সরবরাহের ক্ষেত্রে কঠোর নজরদারি যে দরকার, সেটি আসলে আমরা নিশ্চিত করতে পারছি কিনা, বা এটি নিশ্চিত করার দায়িত্ব কার উপর বর্তায় বলে? ধন্যবাদ। দেখুন, কিছু জিনিস আমরা দিব্যি ভুলে বসে আছি। এই সময়ে এই টকশোতে থাকা উচিত ছিল এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের। এটা তার দায়িত্ব। এনার্জি রেগুলেটরি কমিশন জবাবদিহিতা যদি থাকতো, তাহলে তারা এই টেবিলে থাকতো, অথবা এতক্ষণ প্রেস কনফারেন্স হয়ে যেত। তারা হয় জাতিকে আশ্বস্ত করত অথবা ক্ষমা চাইতো, সেটা চায়নি। আপনি টুথপেস্টের কথা বললেন, সেখানে বিএসটিআই কোথায়? তাদের তো আরও আগে উচিত ছিল প্রেস কনফারেন্স করে মানুষকে আশ্বস্ত করা। শিশু থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ সকাল বিকাল সন্ধ্যা যে টুথপেস্ট ব্যবহার করে, সেখানে যে প্যানিক তৈরি করা হয়েছে, একটা গবেষক দিয়ে গবেষণা থেকে একটা এনজিও একটা গবেষণা করেছে। এখানে দুটো ব্যাপার। একটা হলো, হয় বিএসটিআইকে ক্ষমা চাইতে হবে যে ভুল করেছি, কারণ বিএসটিআই এর ছিল ছাপ্পর ছাড়া তো বাজারে কোনো পণ্য যায় না। তারা সেটা অথবা প্রমাণ করতে হবে যে এই গবেষণা ভুল। কোনো একটা জায়গায় তো যেতে হবে, কোথাও যায়নি। ঠিক একইভাবে এনার্জি রেগুলেটরি কমিশন কোথায়? তারা
তারা চুপ করে বসে আছে এবং আমরা ভুলে বসে আছি। আমরা শুধু বলে যাচ্ছি সরকার করবে, অমুক করবে, তমুক করবে। আরে ভাই, এটার জন্য তো সুনির্দিষ্ট দায়িত্ব এবং তাকে শক্তি দেওয়া আছে, সাংবিধানিকভাবে ক্ষমতা দেওয়া আছে। যে এনার্জি রেগুলেটরি কমিশনের হচ্ছে এই জায়গাটায় সরকারের চেয়েও বেশি ক্ষমতা তার। সরকারকে তো এনার্জি রেগুলেটরি কমিশন যেটা দেবে গণশুনানি থেকে নানা জায়গায়, সেখান থেকে করবে। সেই জায়গাগুলো আমরা দিব্যি ভুলে বসে আছি। তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দায় দায়িত্ব নেই। এটা হচ্ছে প্রথম রেসপন্স আপনার। এবার আসেন, যে গবেষক বা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা করেছেন, সেটা আমরা নানা ধরনের গবেষণা কিন্তু বিশ্ববিদ্যালয় হয়। MIST একটি বিশ্ববিদ্যালয়, তারা গবেষণাটা করে, তারা গবেষণা করে নানা প্রয়োজনে। আমার ঠিক সঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে জানাবেন, যে MIST কি সবসময়ই এই ধরনের জেট ফুয়েল যেটা মানে সামরিক কাজে ব্যবহৃত হয় সেটার জন্য অফিসিয়াল অথেন্টিক ল্যাব আছে কিনা তাদের, সেটা কিনা, নাকি এটা একটা বিশ্ববিদ্যালয়ের গবেষণা হিসেবে তারা করেছে। এটাও খুব জরুরি বোঝাটা, কারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি করবার আগে এই ধরনের গবেষণা, বিশেষ করে এই যে টুথপেস্ট, জেট ফুয়েল, এগুলো যথেষ্ট জবাবদিহিতামূলকও কিন্তু হতে হবে। এটা কিন্তু আর 10-5টা গবেষণার মতো নয়। কারণ এই গবেষণা লব্ধ ফলাফল দিয়ে যে নিউজগুলো আপনারা এখন প্রচার করছেন বা আমরা কথা বলছি, এর মাধ্যমে সারা দেশের অর্থনীতির উপর একটা কালো ছায়া চলে আসতে পারে। আমাদের জেট ফুয়েলের উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে আমাদের এখানে ফ্লাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি সবকিছু হুমকির মধ্যে পড়বে। এগুলো কিন্তু ছেলে খেলা নয়। এগুলো নিয়ে আমরা জাস্ট বিরোধিতার জন্য বিরোধিতা, বা আমি সরকারে নাই, উনি সরকারে আছে, ব্যাপারগুলো একদমই এরকম না। এগুলো জাতীয় স্বার্থ। এগুলো বুঝবার জন্য আমি খুবই খুশি হতাম যে রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে এনে, দরকার হলে আমাদের যে কাউকে ডাকেন, অন্যদেরকে ডাকেন, তাহলে হবে কি এই জাতি বুঝতে পারবে যে আসলে কাজটা কার ছিল, দায়িত্বটা কার ছিল, আর আমরা কথা বলছি কারা। জি, এইটুকু আপাতত। জি। আলাউদ্দিন মোহাম্মদ, আমি আপনার কাছে আসতে চাই যে অতীতে বেশ কিছু এমন ঘটনা ঘটেছে যেখানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা আমরা দেখেছি, এবং এর পেছনে আসলে যে জ্বালানিতে ভেজাল যে খবরটি আসলো, এটির কোনো সংযোগ থাকতে পারে বলে মনে করেন কিনা, বা ব্যবস্থাপনার কোনো ত্রুটি কোনো সরকারের, কোনো নির্দিষ্ট সরকারের, নাকি সার্বিক ব্যবস্থাপনার ত্রুটি হিসেবে দেখেন এই বিষয়টিকে আপনি? আপনাকে ধন্যবাদ। প্রথমত, কোনো এভিডেন্স ছাড়া প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সাথে আজকের এই আপনার জ্বালানি তেলের যে আপনার কি বলে এটা কোয়ালিটি, সেটার সাথে আমি এখনই সম্পর্ক টানতে চাচ্ছি না। বাট দ্বিতীয় যে পয়েন্টটা বললেন, যে ব্যবস্থাপনার ত্রুটি তো বটেই। আমরা যেই মানের বিমান দিয়ে আমাদের ছেলেদের প্রশিক্ষণে পাঠাই, পৃথিবীর কোনো দেশেই মনে হয় না যে আপনার ওই যে 78 সালের বিমান, 82 সালের বিমান দিয়ে আপনার প্রশিক্ষণার্থীদেরকে আপনার এইভাবে আপনার পাঠায় আর কি। মূল জায়গাটা হলো যে এখানে দুইটা বিষয়। একটা হলো যে বাংলাদেশে সাধারণত যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন সাথে সাথে একটা সংস্কারের দাবি ওঠে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করার দাবি ওঠে। কিন্তু দেখা যায় কিছুদিন পরেই কিন্তু এই দাবিটা আড়ালে চলে যায়। মানে এখানে অনেকটা কেস স্পেসিফিক। আপনি যদি এই বিমান দুর্ঘটনার সাথে যুক্ত যে মাইলস্টোনের যে একটা ট্র্যাজেডি হলো, যেখানে কতগুলো শিশু নির্মমভাবে ক্লাসরুমের মধ্যে আপনার মারা গিয়েছেন, আমরা এটা খুব বেশি দিন কিন্তু হয় নাই, আপনার এটা 1 বছর পূর্তি হলো জাস্ট মাস খানেক পূর্বে। কিন্তু সেই বিমানও কি আসলে আপনার জেট ফুয়েলের আপনার এরকম অবস্থা ছিল কিনা আমরা কিন্তু জানি না, এবং এখন কিন্তু খতিয়ে দেখার উপায়ও নেই। কারণ সেটা ইতিমধ্যে মানে সেটা ইনভেস্টিগেশনে এটা ছিল কিনা, এই প্রশ্ন কিন্তু আজকে করতে হবে যে সেই ইনভেস্টিগেশনে আসলে ফুয়েলের কোয়ালিটি নিয়ে কথা হয়েছে কিনা, কোথা থেকে ফুয়েল নিয়েছে। কারণ আমরা দেখেছি যে আজকে রিপোর্টের পরে, কারণ এটা তো আপনার অনেকটা আমাদের যাপিত জীবনের টেকনিক্যাল নলেজের সাথে যুক্ত না, আমরা রিপোর্টের পরে একটু দেখতে গিয়ে দেখলাম যে যখন জেট ফুয়েলে পানি থাকে, তখন যত উপরে উঠে আপনার তাপমাত্রা কমার সাথে সাথে আপনার পানিটা অনেক সময় মানে আইস হয়ে যেতে পারে। তখন কিন্তু সেটা আপনার এই যে সার্কুলেশনটাকে বাধাগ্রস্ত করে। স্বাভাবিকভাবে তখন আপনার এখানকার যেই পুরাতন ইঞ্জিনের যে ত্রুটি, সেই ত্রুটিটা আরও বেশি হয়ে দেখা দিতে পারে। মূল জায়গাটা হলো এখানে এই ঘটনার মাধ্যমে আজকে আমি যে জিনিসটা বুঝলাম, সেটা হলো যে আস্থার কারণে মানুষ আসলে রাষ্ট্র নির্মাণ করে এবং রাষ্ট্রের প্রতি আপনার আস্থা রাখে সবাই, যে ঠিক আছে এখানে সরকার আছে, প্রতিষ্ঠান আছে, এখানে আমি নিরাপদ, এখানে আমার সন্তান নিরাপদ, এবং এই কারণে আমি অন্য দেশে না গিয়ে এই দেশে থাকি, অন্য দেশে ট্যাক্স পে না করে এই দেশে ট্যাক্স পে করি, এবং এই কারণে কিন্তু বাংলাদেশের নাগরিকগণ অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নেয়। নাগরিকত্ব নেওয়ার একটা বড় কারণ কিন্তু নিরাপত্তার আপনার বিষয়টি সবার মাথায় কাজ করে। অনেকে আছে আমাদের দেশে বসবাস করছে, তার সন্তানদের জন্য এই দেশকে চুজ করছেন না। এই সবগুলো যদি একসাথে মিলিয়ে দেখেন, দেখবেন
দেখবেন যে এখানে জীবনের নিরাপত্তা যে একটা মৌলিক অধিকার, এটা যে একটা প্রাইমারি আপনার নিড, এই জায়গাটা আমরা এখনো একমত হতে পারি নাই। আমরা যখনই যেখানে কোনো জীবন লস হয় তখন আমরা সাথে সাথে আওয়াজ তুলি, কিন্তু এটাকে কাঠামোগতভাবে বন্ধ করার কোনো উপায় নেই, কিন্তু আমরা আলাপ তুলি না। আরেকটা বিষয় আছে একটা জবাবদিহিতার, বিএসটিআই বলেন আর এনার্জি রেগুলেটরি কমিশনে বলেন, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পাবলিক অফিসিয়ালসকে কোনো বড় ধরনের ঘটনার জন্য, ইভেন আপনি যে মাইলস্টোন ট্র্যাজেডির কথা বলেন সেটার জন্য কিন্তু যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে আপনার ডিপার্টমেন্ট আছে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যে আপনার বিচারে আওতায় এসেছে সেই তথ্য কিন্তু আমাদের কাছে এখন আসে নাই। আমরা ট্র্যাজেডিটাই দেখেছি, মনে হচ্ছে যে অন্য অনেকগুলো প্রাকৃতিক দুর্ঘটনার মতো এটাও একটা ম্যানমেড ট্র্যাজেডি, কিন্তু পরবর্তীতে এই ধরনের ট্র্যাজেডিকে কমানোর জন্য, না হওয়ার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি? মূল জায়গাটা হলো যে আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্র সামগ্রিকভাবে একটা অব্যবস্থাপনার মধ্যে আছে। এই অব্যবস্থাপনার জায়গায় যদি আমরা হাত না দিতে পারি তাহলে আজকে জেট ফুয়েলের প্রবলেম দেখা দিবে, গতকাল আপনার টুথপেস্টের প্রবলেম দেখা দিয়েছে, আগামীকাল দেখা যায় আমরা কি খাচ্ছি সেটার প্রবলেম দেখা দিবে। সবগুলো জায়গায় যে একটা অব্যবস্থাপনা হবে, একটা জায়গায় এসে রাষ্ট্রটা ফেল করবে। যদি আমরা ফেল করে হাত থেকে বাঁচাতে চাই তাহলে আমার মনে হয় এই প্রতিটা ঘটনা জিরো টলারেন্স নিয়ে সরকার অ্যাটেম্প্ট নেওয়া উচিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় এনে কিভাবে সেই ঘটনাগুলো রোধ করা যায় সেই জায়গায় কাজ করা উচিত। আরেকটা বিষয় এখানে ওই আমাদের মনে আছে যে একটা কথা ছিল সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিবে কোথা, মানে আমরা ভাবসান প্রশ্ন পড়েছি, বাংলাদেশ রাষ্ট্রে এখন অনেকটা সর্বাঙ্গে ব্যথার মতো হয়ে গিয়েছে। ওষুধ কোথায় দিবে, ওষুধ কোথায় দিবে এটার একটা ইঙ্গিত হলো যে বিষয়গুলো সামনে আসছে আপনি এগুলো পিক অ্যান্ড চুজ করেন, যে এটাকে অ্যাসাইড করে ফেলেন। অন্তত এই ঘটনার প্রেক্ষিতে শুধুমাত্র এই যে আপনার জেট ফুয়েল না, আমাদের যেই আপনার সিভিল যেই এভিয়েশনের সেখানে যে ফুয়েলগুলো কারা সরবরাহ করছে, পুরো সরবরাহ শৃঙ্খলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কারা তেল দিচ্ছে, ভবিষ্যতে কারা দিবে, এবং দেওয়ার ক্ষেত্রে যদি এখনকার ডিলারে কোনো লুপহোলস থাকে এই ডিলারের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা পূর্বে ছিল কিনা, এবং ভবিষ্যতে কারা লাইসেন্স পাবে, এই সবগুলো জায়গায় কিন্তু একসাথে ধরে এক একটা ঘটনাকে এক একটা সেক্টরকে আপনি এখন রিফাইন করে ফেলতে পারেন। জি, ধন্যবাদ ডক্টর সৈয়দ মিজানুর রহমান। আবার আসবো আপনার কাছে। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী বিমানের জ্বালানিতে এই যে ভেজাল থাকার সম্পূর্ণ দায় তিনি সরবরাহকারী প্রতিষ্ঠানের উপর দিয়েছেন। এই ঘটনায় পদ্মা অয়েলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আসলে যদি তাদের দিকেই দায়টা যায়, যেহেতু বলছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার, তাহলে পদ্মা অয়েলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কি ধরনের ব্যবস্থায়, কি ধরনের আইনগত ব্যবস্থার আওতায় আনা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত জানতে চাই। দেখুন, আসলে দায় স্বীকার করা, যদি কোনো ভুল হয়ে যায়, দায় স্বীকার করাটা হচ্ছে শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতার অংশ। আমাদের অসভ্যতার জায়গাটা হচ্ছে আমরা দায় স্বীকার তো দূরে থাক, দায় অন্যের ঘাড়ে চাপালেই মনে করি আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এই যে একটা সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে, যেটা সর্বাঙ্গে ব্যথার কথা উনি বললেন, ব্যথা তো ব্যথা, মাংস খসে পড়ার অবস্থা হয়ে যাবে, তারপরে দায় আমরা কেউ স্বীকার করব না। আপনি দেখেন পৃথিবীর সমস্ত সভ্য দেশগুলোতে বা যে দেশগুলো নিয়ে আমরা যেখানে মাইগ্রেট করতে চাই, যেখানে চলে যেতে চাই, সেই দেশগুলোর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে সেখানেও ভুল হয়, ভুল তো সব জায়গায় হবে, মানুষের ভুল হবে না। তারা স্বীকার করে যেটা আমার ভুল হয়েছে, তারা তাদের নিজের অজ্ঞতা মূর্খতাটাকেই শিক্ষা মনে করে। আর আমরা মূর্খতা লুকিয়ে রেখে চতুরতাটাকে মনে করি হচ্ছে মেধা, তাহলে তো হলো না। তো সেই বিবেচনায় আসলে শাস্তির যে জায়গাটা, সেগুলোর যে ওই যে রেগুলেটরি কমিশনের কথা বললাম, কমিশনের একটা নিজস্ব বিধি আছে, সেখানে স্পষ্ট আছে যে তার সেই কোয়ালিটিটা, অর্থাৎ সে দাম নির্ধারণ করছে। রেগুলেটরি কমিশনকে তো অনেকে আমরা ঠিকমতো এখনো চিনি না, আমরা শুধু দেখি যে বিদ্যুতের দাম বেড়ে গেল, সরকার বাড়ালো, ওটা তেলের দাম বেড়ে গেল, সরকার বেড়ে গেল। কিন্তু বহুবার আমি বলে এসেছি, গত মনে হয় 15 বছর বলে যাচ্ছি, যে এই এনার্জি রেগুলেটরি কমিশনটা যদি আসলে ঠিকমতো কাজ করত তাহলে সরকারের সাথে জনগণের যে বিচ্ছিন্নতাটা সেটা কমে যেত। কারণ রেগুলেটরি কমিশন এই যে বিদ্যুতের দাম বাড়ায়, এই গণশুনানিতে আমি নিজে গিয়েছিলাম, আমি বলেছি যে বিদ্যুতের দাম তো কমানো যায় রে ভাই। কোম্পানিগুলো যে দামটা উপস্থাপন করলো সেখানে যে ধরনের লুণ্ঠনমূলক ব্যয় আছে, যে ধরনের সিস্টেম লস আছে, এখন আবার পাস থ্রু বলে একটা শব্দ তারা অ্যাড করেছে, একটা পার্সেন্টেজ অ্যাড করার জন্য। অর্থাৎ আমরা তো দায়িত্ব নিয়ে বলেছিলাম কনজিউমারদের পক্ষ থেকে যে আমাদের দায়িত্ব দেন, আমরা হিসাব কষে দেখিয়ে দিচ্ছি যে বিদ্যুতের দাম কমানো যায়, বাড়ানো তো দূরের কথা। এখন এই যে বিদ্যুতের দাম বাড়ানো থেকে শুরু করে জেট ফুয়েলের আপনি বলেন যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, মানে মানুষ যারা ব্যবসা করে তারা আসলে কিভাবে ব্যবসাটা করে খেয়াল করবেন। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটু সময় লাগবে। আপনি যদি 1 কেজি চাল 100 টাকা দিয়ে কিনে ভাতের ব্যবসা করেন, আপনি 10 প্লেট ভাত 15 টাকা করে বেচলে আপনার 50 টাকা লাভ হবে। এখন আপনার মাথায় এলো যে আমার আরও প্রফিট করতে হবে। আপনার হাতে 2টা উপায় আছে। একটা কি, আপনি 10 প্লেট না বানিয়ে 15 প্লেট ভাত বানাবেন,
পরিমাণে কম দেবেন, টাকাটা লাভ হবে, অথবা 80 টাকা কেজি চাল কিনবেন 100 টাকার বদলে নিম্নমানের। অর্থাৎ হয় আপনাকে পরিমাণ অথবা মান কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। তাইলে এই যে দুর্বৃত্তায়নটা হয়েছে, এই যে তেল বলেন, জেট ফুয়েল বলেন, অন্য ভোজ্য তেল বলেন, মানে গাড়ির তেল বলেন, সমস্ত জায়গায়, ইভেন আপনারা দেখেন কিছুদিন আগেও কিন্তু হয়েছিল যে পেট্রোল পাম্পগুলোতে যে তেল দেয় সেখানে মাপে ঠিক নাই। দেখবেন যে একটা সময় ভিড় হতো এখানে, আমি তো নিজে বুঝিনি, আমি নিজে গাড়ি চালাই, একদিন দেখি যে একটা লোক বলছে আমাকে 1003 টাকার তেল দেন। আমি বললাম ভাই এটা কিরকম দাম? বলে যে ভাইরা জানেন না, এরা করেছে কি ওই যে মিটারের মধ্যে বিভিন্ন 1000, 1500 মানে মানুষ যে ইউনিটে নিয়ে থাকে সেগুলো টেম্পারিং করে এমন কিছু করেছে যেখানে আপনি তেল কম পাবেন, কিন্তু 1003 টাকার যখন নিচ্ছে সে, তখন সেটা কাজ করছে না, অর্থাৎ সে জেনুইন মাপটা পাচ্ছে। তার মানে এই যে আমরা যে চতুরতা দিয়ে সবকিছুকে পাশ কাটাতে চাইছি, এমনকি আপনি যে বিচারের কথা বললেন, আপনি বিচার করার আগে আমাদের তো ওই সংস্কৃতি চালু করতে হবে। ধরুন আমার এনার্জি রেগুলেটরি কমিশন ক্ষমা চাইলো না তাদের ভুলের জন্য, তাহলে তার যে মন্ত্রণালয় আছে তাদেরকে আসতে হবে, মন্ত্রী পর্যন্ত আসতে পারে। অর্থাৎ একটা ভুল স্বীকার করার প্রবণতা যতদিন না হবে, এই শাস্তি আর কাদা ছোড়াছুড়ি চলতেই থাকবে। আবার আসবো ডক্টর সৈয়দ মিজানুর রহমান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে একমাত্র রাষ্ট্রায়ত্ত জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। এখন এই যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে দেশের সব বিমানবন্দরের দেশি বিদেশি, আমরা যদি ইন্টারনাল যত এভিয়েশন আছে এবং বাংলাদেশ বিমান বাহিনী, এই বিমান বাহিনীকে এই জ্বালানি সরবরাহ করে, তো এই ধরনের একটা ঘটনা যখন সামনে আসে তখন দেশের ভাবমূর্তিতে এর প্রভাব কেমন পড়তে পারে? দেখেন ভাই, একটা চমৎকার কথা বলছেন যে এই যে MISTI যে ইনভেস্টিগেশনটা করলো বা ল্যাব টেস্ট করলো, তাদের এই ল্যাব টেস্ট কতটা গ্রহণযোগ্য বা এই টেস্টটা করার সক্ষমতা, আন্তর্জাতিক লেভেলের করার সেই সক্ষমতা আছে কিনা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। আপনাদের নিউজেও কিন্তু এটি নেই। অতএব এখানে আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশের আর্মির যে ফুয়েল সেইটার টেস্টের অথরাইজড প্রতিষ্ঠান কিন্তু MISTI নয়। MISTI একটা শিক্ষা প্রতিষ্ঠান, তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। এই ইনফরমেশনটা আপনাকে জাস্ট না, দিচ্ছি। আমি সেই জায়গায় সেই বিতর্কে না। অতএব এখনই ইন ডিটেলস কাউকে অভিযুক্ত করা বা কাউকে অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়া, সেই জায়গায় বোধহয় আমরা এখন পর্যন্ত আসতে পারিনি বা আসা ঠিকও হবে না। কারণ আমি তো নিজে কানে শুনেছি যে পদ্মা অয়েল কোম্পানি উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনারা আমাদের ডিপুতে আসেন এবং এসে টেস্ট করেন, সেটি আছে। তাহলে সরবরাহকারী যারা, অতএব আমি যেটা মনে করি যে এই চ্যালেঞ্জটুকু পদ্মা যেটা দিয়েছে সেটা গ্রহণ করা উচিত রাষ্ট্রের, এবং গ্রহণ করে এটা কালকের মধ্যেই অন্তত ওই টেস্টটি করে একটা নিরপেক্ষ জায়গা থেকে টেস্ট করে এই দুটা টেস্টকে এক জায়গায় টেস্ট রিপোর্টটা জাতির সামনে আসা উচিত। এবং আমি স্টার নিউজকেও বলবো যে অন্তত কালকে এই এটার উপরে আরেকটা স্টোরি করা দরকার, এবং সেখানে আরও জ্বালানি বিশেষজ্ঞ যারা আছে, শুধু MSTI না, আরও জ্বালানি বিশেষজ্ঞ যারা এই ফুয়েলগুলো টেস্ট করে তাদের সবার মতামত নেই। এবং উনি এনার্জি রেগুলেটরি কমিশনের করছেন, এগুলা BPC আছে, পেট্রো বাংলার তার তো প্রতিষ্ঠান এই পদ্মা অয়েল, অতএব BPCর চেয়ারম্যানের বক্তব্য, আমি জানি BPC যিনি বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে অসম্ভব একজন ভালো ছেলে, আমি আমার পরিচিত আর কি। অতএব আমি এখান থেকে যাওয়ার পর নিশ্চয়ই তার সাথে আমি কথা বলবো। অতএব এর সত্যটা অনুসন্ধান করা দরকার। এখন অন্তত সার্বিকভাবে কনক্লুডিং কোনো রিমার্কস দেওয়া বোধহয় খুব যুক্তিযুক্ত হবে না, বরং আমরা যে সংকটের কথা চিন্তা করছি, দেশের সংকটের কথা, সেই সংকটটা কিন্তু বাড়তে পারে। আরেকটা সংকট নিয়ে কথা বলতে চাই। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় উৎপাদন এবং আমদানি করা LNG মিলিয়ে সাধারণ সময়ে প্রায় 270 কোটি ঘনফুট সরবরাহ করা হয়। এর মধ্যে দেশীয় উৎপাদন দৈনিক প্রায় 160 কোটি থেকে 165 কোটি ঘনফুট। এখন পেট্রোবাংলা একটি হিসাব দিয়েছে, তারা প্রতিবেদন অনুযায়ী তারা বলছে যে 20 জুলাই সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা LNG সরবরাহ ছিল 99 কোটি, 25 জুলাই 8টা থেকে 26 জুলাই পর্যন্ত সেটি সকাল 8টা পর্যন্ত কমে যায় 50 কোটি 11 লাখ ঘনফুটে নেমে আসে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে একটা মহেশখালীতে একটি ভাসমান LNG টার্মিনাল বন্ধ থাকায় 5 দিন জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমেছে। এখন একটি মাত্র টার্মিনালে এই যে ত্রুটিটি ধরা পড়লো এবং তারপর পুরো জাতীয় গ্রিডের যে জ্বালানি সাপ্লাই এভাবে 50% ধসে পড়লো, এটি কি জ্বালানি নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা নাকি ব্যবস্থাপনায় কোনো অবহেলা হিসেবে আপনি দেখেন? এটা জ্বালানি নিরাপত্তার অদক্ষতা, দুর্বলতা কেন, অদক্ষতা। আমরা দক্ষ হয়ে উঠতে পারিনি। আমরা এই জ্বালানি বিশেষজ্ঞ তৈরি করার জন্য দেশে কয়েকটা প্রতিষ্ঠান থাকার কথা ছিল আন্তর্জাতিক মানের।
আমরা কি করতে পেরেছি? আমরা এই জ্বালানি নিরাপত্তার জন্য কোনো গবেষণা প্রতিষ্ঠান কি তৈরি করতে পেরেছি? কারণ সংকটের জায়গায় সেই জায়গায় নয়। আমরা না সব কিছু অ্যাডহক ভিত্তিতে সমাধান করতে চাই, খুব অ্যাডহক ভিত্তিতে, লং টার্মে আমরা করি না। আমরা গত 18 বছর 19 বছর আমরা কি করছি, রেন্টাল, কুইক রেন্টাল, এগুলো হয়তো বলবেন যে আপনি পুরাতন কথা বলছেন, না, আমরা দীর্ঘমেয়াদী জ্বালানি সুরক্ষার জন্য কোনো ইনভেস্ট করিনি দেশে, বরং রেন্টাল এবং কুইক রেন্টাল করতে যে জনগণকে স্বস্তি দিয়েছি, নিঃসন্দেহে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। অন্যদিকে টাকা লোপাট হয়ে গেছে। অনেক রেন্টাল এবং কুইক রেন্টাল তারা ওই যে ক্যাপাসিটি চার্জের নামে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও রাষ্ট্রের টাকা চুরি করে নিয়ে তোরা চলে গেছে, বিদেশে পাচার করে দিয়েছে। কিন্তু আমাদের করার দরকারটা কী ছিল? দেখেন, আমার বয়স এখন এই মুহূর্তে 60-এর কাছাকাছি। আমি তো ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন দেখলাম যে প্রত্যেক বছর শীতকালে এই নতুন নতুন গ্যাস ফিল আবিষ্কার করার জন্য গ্রাম অঞ্চলে, পাহাড়ে, নদীতে এইসব বম্বিং করা হতো, করে সেগুলো পরীক্ষা করা হতো। আমি গত 2 দশকে তো 3 দশকে তো দেখি না এগুলো আর। তাহলে নতুন নতুন গ্যাস ফিল, দেখেন আমরা বিশাল একটা সমুদ্র, প্রচুর গ্যাস সংরক্ষিত সেখানে। মায়ানমার আমাদের পরে সীমান্ত পাইলো, তারা সেখানে গ্যাস ফিল আবিষ্কার করে গ্যাস উত্তোলন করলো। আমরা কি করছি, গ্যাসগুলো মাটির নিচে রেখে দিচ্ছি, জ্বালানি মাটির নিচে রেখে দিচ্ছি, উঠাচ্ছে না। তাহলে না উঠানোর পরে আমাদের চাহিদা কিন্তু বাড়ছে। 7 কোটি মানুষ, এখন 18 কোটি। আমাদের ইন্ডাস্ট্রি বেড়ে গেছে, জ্বালানি চাহিদা বেড়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু ওই উৎপাদনটা কিন্তু আগের জায়গাতেই রয়ে গেছে। এদিকে আবার দীর্ঘমেয়াদী সঞ্চালন লাইনগুলো পুরাতন হয়ে গেছে, লাইনগুলো লিকেজ হয়ে গেছে। আবার ওই যে ভাই একটু ইঙ্গিত দিলেন যে সিস্টেম লসের মধ্য দিয়ে এক ধরনের চুরিচামারি সেখানে আছে। তো এই যে যেগুলো আছে, তো সেই জায়গাতে আমরা তো নতুন নতুন গ্যাস ফিল্ডে যাইনি, আমরা নতুন নতুন জ্বালানি আবিষ্কারে যাইনি। সারা বিশ্ব যখন রিনিউয়েবল এনার্জির কথা বলছে, তখন আমি এলএনজি আমদানি করছি। হ্যাঁ, এলএনজি আমদানি করতে হবে এই সংকট মোকাবেলার জন্য, কিন্তু পাশাপাশি আমাদের গুরুত্ব দিতে হবে দীর্ঘমেয়াদী রিনিউয়েবল এনার্জির দিকে। আমি এই সরকারকে সাধুবাদ জানাই যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 1 বছরে বাংলাদেশে, ঠিক আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, গত 2 দিন আগে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের সাথে কথা হচ্ছিল যে ওনারা একটা উদ্যোগ নিয়েছেন যে দেশে একটা সার্টেন মানে মেগাওয়াট বিদ্যুৎ এই আমাদের সোলার থেকে ওনারা নেবেন। সোলার 25% যেন ওখান থেকে আসে, সোলার থাকবে। এবং আরেকটা উনি কথা বললেন যে আমাদের চরাঞ্চলগুলো আছে, অবারিত বায়ু, অবারিত বাতাস, এবং সারা বিশ্বেই কিন্তু এই উইন্ডকে ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করে কেউ বিদ্যুৎ উৎপাদন করছে। আমার সমুদ্রের বিশাল সমুদ্র, একেবারে বাংলাদেশের বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, প্রচুর বাতাস সেখানে আছে। তাহলে আমরা এই জায়গাতে আমাদের কিন্তু যেতে হবে। তো মোটা দাগে যদি আমি বলি যে এই সংকটের জায়গা থেকে, সংকট কিন্তু দীর্ঘমেয়াদী, অ্যাডহক কোনো সমাধান নাই, দীর্ঘমেয়াদী সমাধান। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রথম যে কাজটি করা দরকার সেটি হলো সমুদ্রে, অফশোর এবং ইনশোর 2 জায়গাতেই, সমুদ্রপৃষ্ঠে, ভূপৃষ্ঠে আমাদের দ্রুত সময়ের মধ্যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানিয়ে এই সমস্ত জ্বালানিগুলোকে তোলা এবং সেগুলোকে জাতীয় গ্রেডে সংযুক্ত করা। 2 নম্বর যেটা হলো, বিদ্যমান যে গ্যাস ফিল বা জ্বালানি ক্ষেত্রগুলো যেগুলো আছে সেগুলোতে হাই পাওয়ার কম্প্রেসার ব্যবহার করতে হবে, কারণ উত্তোলনের ক্ষমতা কিন্তু কমে গেছে। তো সেই কম্প্রেসার ব্যবহার করে সেখানে উৎপাদনটা বৃদ্ধি করতে হবে। আর একটা যে কাজ করা যেতে পারে সেটা সঞ্চালন লাইন কিন্তু একেবারেই পুরাতন, লিকেজ। আর একটা ঘটনা ঘটে খুব নীরবে, এটা অসাধু এই জ্বালানি সেক্টরের কর্মকর্তাদের সহযোগিতায়, নিশ্চয়ই সহযোগিতায়, সেটা হলো অবৈধ লাইন। গ্যাস লাইন অবৈধ, বিদ্যুৎ লাইন অবৈধ, ওই যে কিছু পয়সা করি বস্কি দিয়ে, এটাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। এবং সর্বোপরি যদি আমি বলতে চাই যে এই জ্বালানি ক্ষেত্রে শৃঙ্খলা ফেরানোর জন্য যে ব্যবস্থাপনার যে জায়গাটা, সেখানে সুশাসনটা নিশ্চিত করতে হবে। সুশাসনটা এরকম, ভালো কাজ করলে প্রশংসা পাবে, পদোন্নতি পাবে, ইনসেনটিভ পাবে, খারাপ কাজ করলে তিরস্কার পাবে, চাকরি হারাবে, জেলে যাবে। এই ধরনের সুশাসন যদি আপনি নিশ্চিত করেন, নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী এই প্ল্যানের মধ্য দিয়ে এটা। এখন তাহলে শর্ট আমাদের কি, আমাদের তো এখান থেকে উত্তরণের হতে হবে। এই উত্তরণের জন্য যে কাজটা আমাদের করা দরকার, যে যত কষ্টই হোক না কেন এলএনজিটা আমাদেরকে আমদানি অব্যাহত রাখতে হবে। 2 নম্বর যে কাজটি করা দরকার, আমাদের যে নতুন নতুন ইন্ডাস্ট্রি যেগুলো হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে এমন মেশিন ব্যবহার করা দরকার যেগুলো ইলেকট্রিসিটিকে কনজামশন করার ক্ষেত্রে মিনিমাম কনজাম করে। এ ধরনের বহু টেকনোলজি কিন্তু বিশ্বে আছে। অতএব এটা সরকারকে একটা জায়গায় দিতে হবে। এবং এই ধরনের টেকনোলজি যদি দেশে আনে, তাহলে একটা ইনসেন্টিভ দেওয়া যেতে পারে তাদেরকে, যে আপনি বিদ্যুৎ বেশি ব্যবহার করেন, আপনার ইনসেন্টিভ নাই, কিন্তু আপনি কম বিদ্যুৎ কনজাম করবেন, কম এলএনজি কনজামশন করবেন, আপনার জন্য এই %
মানে একটা ইনসেন্টিভ দেওয়া। 2 নম্বর যে কাজ, সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি গাড়ি আপনি কিনতে পারবেন, কিন্তু আপনাকে চার্জেবল গাড়ি আপনাকে কিনতে হবে। আচ্ছা। তার মানে এখানে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। তো এই জায়গায় প্রত্যেকটি জায়গায় আমাদেরকে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে, বায়ু এবং আলোকে ব্যবহার করে, এবং দীর্ঘমেয়াদী এই যে কূপগুলো, যেগুলো আমরা গ্যাস ফিল্ড বলি বা সমুদ্র জায়গা আছে, সেগুলোতে এই খনন কাজগুলোকে ত্বরান্বিত করতে হবে, উৎসাহিত করতে হবে, বিদেশি ইনভেস্টরদেরকে আহ্বান জানাতে হবে। এগুলো কুক্ষিগত করে রাখার জিনিস না, এগুলোকে তুলতে হবে, জাতীয় উন্নয়নে ব্যবহার করতে হবে। এটাই বোধহয় সবচেয়ে উত্তম পদ্ধতি হতে পারে। সংকট অস্বীকার করার কোনো সুযোগ নেই, সংকট আছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আবার আসবো আপনার কাছে। আমি আসতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। বিরোধী দল জামাতে ইসলামী অভিযোগ করেছে যে গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা এবং সিন্ডিকেট অনিয়ম অনেকাংশে দায়ী। আপনি মনে করেন কিনা, এই বিষয়টির সাথে একমত কিনা? প্রথমত জ্বালানি খাতে আপনার একটা অব্যবস্থাপনা আছে, শুধু অব্যবস্থাপনা না, এটা আপনার রাষ্ট্র কর্তৃক কি বলবো লিগালাইজড একটা আপনার সিন্ডিকেশন তো ছিল আগে। কারণ আপনি তো যখন যে কুইক রেন্টাল প্লান্ট দেওয়া হলো, তখন তো দেওয়া হয়েছে আসলে গার্মেন্টস ব্যবসায়ীদের, দেওয়া হয়েছে আপনার মিডিয়া হাউসের মালিককে, দেওয়া হয়েছে আপনার মানে যারা আসলে ওই ব্যবসার সাথে সম্পৃক্ত না তাদেরকে দেওয়া হয়েছে। এবং দেওয়ার সময়ে আসলে এখন ইন্টেনশনটা ছিল না যে জ্বালানি নিরাপত্তা এনশিওর করে, ইন্টেনশনটা ছিল যে এই জ্বালানি নিরাপত্তাকে অথবা জ্বালানির সংকটকে কাজে লাগিয়ে আপনার কিছু নিজের ব্যক্তিবর্গকে তৈরি করে ফেলা। তো এখন সেই ধারাবাহিকতায় যখন আপনার 5 আগস্টের পরে তখন সরকার অনেকগুলো আপনার এই যেই প্লান্টের সাথে চুক্তি নবায়ন বাতিল করেছে, পাশাপাশি আপনার এখন নির্বাচিত সরকারের হাতে প্রথম যে কাজ ছিল সেই কাজটা ছিল যে খুব দ্রুত একটা জ্বালানি পলিসি করা, একটা শর্ট টার্ম সংকট মোকাবেলার জন্য। কারণ সরকার আসার পরে একটা সংকটে পড়েছে। কিন্তু তখন আমরা কি দেখলাম যে আপনার তখন আপনার অখ্যাত 2টি প্রতিষ্ঠান যেগুলো আপনার 24-এর পরে রেজিস্ট্রেশন পেয়েছে তাদেরকে দেওয়া হলো আপনার স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার জন্য। এবং এই প্রতিষ্ঠানগুলোর সাথে এই সরকারের কর্তা ব্যক্তিদের আপনার সংযুক্ত ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে স্পষ্ট হয়েছে। পাশাপাশি এখনও আমরা যে খবরগুলো পাচ্ছি যে জ্বালানি যে মন্ত্রী আছেন তার আশেপাশে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। সিন্ডিকেটের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেকেও যুক্ত হয়ে পড়েছেন। একটু যোগ করতে চাই যে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গ্যাস সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবে তিনি দাবি করেছেন যে এটা সরকারি প্রতিষ্ঠানের নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি। তো বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণে গ্যাস সংকট হলেও সেটিকে সরকার দায় এড়াতে পারে? অবশ্যই দায় এড়াতে পারে না। কারণটা হলো এখানে আপনার এই জ্বালানিটা কিন্তু জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত একটা বিষয়। আমরা যখন জ্বালানি নিরাপত্তা বলি এটা আসলে জাতীয় নিরাপত্তার একটা অংশ। কারণ জ্বালানি খাত ভেঙে পড়লে জাতীয় নিরাপত্তাও ভেঙে পড়ে। মূল জায়গাটা হলো যে এই যে সংকটের সময় আসলে সরকার কি ব্যবস্থা নিচ্ছে। কিছু ব্যবস্থা হলো যেটি ইতিমধ্যেই আমার আরেকজন সহ-আলোচক ইতিমধ্যে বলেছেন যে সরকার কি কি ব্যবস্থা নেয় সাধারণত। মূলত তিনি আরও বলেছেন যে দীর্ঘমেয়াদী কি নেওয়া উচিত। কিন্তু আমরা এই জ্বালানি ঘিরে যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে এবং এইটা নিয়ে যে একটা লুকুছাপা নীতি আছে, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলি না। হ্যাঁ, জ্বালানিটা কে আমদানি করছে, স্পট মার্কেট থেকে আপনি কার কাছ থেকে কিনছেন, লাইসেন্সটা কাকে দিচ্ছেন। আপনি এখানে দেখেন 24-এর আগের অনেক আপনার কোম্পানি কিন্তু বাতিল হয়েছে, এখন আর অপারেশনাল নাই। 24-এর পরের কোম্পানিগুলোর মাধ্যমে এখন আপনার নতুনভাবে আমদানি শুরু হয়েছে। মূল জায়গাটা হলো যে জ্বালানি বিষয়টাকে এখন যে অবস্থায় আছে, আপনি বিরোধী দলের একজন নেতার উদ্ধৃতি দিলেন, এটাকে যদি সত্যিকার অর্থেই সরকার তার নিজের অস্তিত্বের সাথে মিলিয়ে না দেখে এবং এই আমাদের যে সরকার প্রধান, আমরা যার কথাবার্তায় অনেকেই মুগ্ধ হচ্ছি, বিভিন্নভাবে রেফারেন্স হিসেবে আসছে, কিন্তু সেই জায়গায় একটা খবর দেই আপনাকে, শুধু আজকেই আপনার একটা খবর এসেছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর যারা বিশ্বের অর্থনীতিগুলোকে রেটিং করে, বাংলাদেশ বিগত দিনে 24-এর পরে বাংলাদেশের ইকোনমি রেটিং ছিল স্টেবল, আর গতকালকে রেটিংয়ে এটা নেগেটিভ এসেছে। তার মানে আমরা যে এফডিআই আনবো, নেগেটিভ এসেছে মানে আর একটু বিস্তারিত বললে যে এই অর্থনীতির প্রতি বৈশ্বিক যে অর্থনীতির সাপ্লাই চেইন অন্যান্য দেশের বিনিয়োগকারী আছে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, আমাদের সাথে বিভিন্নভাবে পার্টনার্স আছে, তাদের যে আস্থাটা স্টেবল ছিল না, কমে গিয়েছে। অনাস্থা বলবো না সেই অর্থে, এই যে কমে যাচ্ছে কেন, এটা কিন্তু আপনি জাস্টিফিকেশন করা অথবা সরকার তার মতো করে বলছে সেটা বললেই হবে না। এখানে দেখা যাচ্ছে একটা অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে, যে অব্যবস্থাপনাটা সামহাও পপুলিস্ট রাজনীতির দ্বারা আসলে সৃষ্ট, এবং এই অব্যবস্থাপনা সমাধানে
স্ট্রাকচারাল যে ব্যবস্থা নেওয়া দরকার, এই সরকার গত 5 মাসে জ্বালানি সংকট নিরসনে সরকারের কাছে দেশের মানুষের কাছে কোনো রূপরেখা দিতে পারে নাই। যেটা আরেকটা বিষয় ছিল নবায়নযোগ্য জ্বালানি। গত বাজেটে মানে প্রস্তাব ছিল যে নবায়নযোগ্য জ্বালানির আপনার যে ইম্পোর্ট ডিউটি কমাবে, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে আমাদের এখানে সবাই জানে যে নবায়নযোগ্য জ্বালানি যেটা, এবং এটা ক্লিন এনার্জিও, এটাই সমাধান, সারা বিশ্ব সেদিকেই ঝুঁকছে। কিন্তু বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের নিজেদের যেই আপনার অলিগোপলি অথবা যে সিন্ডিকেট, সেটা রক্ষার কারণে কিন্তু এটাকে ধীরে ধীরে ওপেন করতেছে। আচ্ছা, যদি এখন আপনার নবায়নযোগ্য জ্বালানির যেই ইনস্ট্রুমেন্ট, যেটা ইনস্টলেশনের জন্য যে উদ্যোগ, সেটা যদি আপনি এখনই অবারিত করে দেন, যেটা বিশ্বের অনেক দেশ করেছে, খুব দ্রুত কিন্তু আমাদের জ্বালানির যে সংকটটা ব্যক্তি উদ্যোগে অনেকটা সমাধান হয়ে যাবে। কিন্তু এই সংকট, ওই যে ব্যক্তি উদ্যোগে সমাধান করার ক্ষেত্রে বাধা কি? বাধা হলো সরকার পলিসি নিচ্ছে, বলবে, কিন্তু সরকার এই মুহূর্তে যে পলিসিটা নিতে পারতো, যেটা ঠিক আছে আমি এখানে শুধু ট্যাক্স ফ্রি না, মানে এইটার যে ট্যারিফ ফ্রি না, এটাকে আরো বেশি ইনসেন্টিভাইজ কিভাবে করা যায়, সেটা কিন্তু খুব ধীরে ধীরে নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ যেই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে এখানে ব্যবসা করছে এনার্জি সেক্টরে, তাদের ব্যবসা যাতে হ্যাম্পার না হয়, তাদের ব্যবসাটা যাতে টিকে থাকে, সেটা যাতে অ্যাডপ্ট করে, এই অ্যাডপশনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এটার মাধ্যমে যে জনগণ সাফার করছে, আপনি যে সংকট নিরসন করতে পারছেন না, এইটাই ইঙ্গিত দিচ্ছে যে জ্বালানি নিয়ে আপনার যে পলিসিটা আসলে জনস্বার্থে না, বরং কতিপয় ব্যবসায়ীর স্বার্থে এখনো পরিচালিত হচ্ছে। জি, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই যে বাসাবাড়িতে গ্যাস না থাকলেও মাস শেষে দেখা যায় নির্দিষ্ট পরিমাণ একটা বিল কিন্তু সবাইকেই দিতে হয়। যে বেশ কিছু গ্রাহকের ভোগান্তির শিকার হওয়ার পরও মাস শেষে তাদেরকে বিলটা দিতে হয়। সরকার বা সরবরাহকারী সংস্থা তো গ্যাস না দিয়েও বিল ঠিকই পেয়ে যাচ্ছে। তো এই ব্যবস্থা থেকে আসলে উত্তরণের উপায় কি? আমরা কি করতে পারি? দেখুন, উত্তরণের উপায় বলার আগে একটা কথা বলি। একটা চোর যখন চুরি করতে যায়, তখনও কিভাবে পালাবে সেজন্য কিছু তেল নিয়ে যায় গায়ে মেখে, ধরা পড়লে কি হবে। আমাদের যে জ্বালানির যে প্রস্তুতি, বিপদে পড়লে কি করতে হবে এটা কেউ জানে না। যেটা বললেন যে অ্যাডহক, অর্থাৎ জ্বালানির মতো এরকম একটা সেন্সিটিভ বিষয় কখন কি ধরনের বিপদ পড়তে পারে, এই প্রেডিকশন যে থাকতে হবে সেটা নাই। যেটা আপনিও বলেছেন যে এখানে আসলে কিছু চোরটাকে নানাভাবে এখান থেকে খুব সহজে টাকা পাইয়ে দেয়, অর্থাৎ দুর্নীতির সবচেয়ে বড় জায়গা বাংলাদেশে যদি থেকে থাকে সেটা কিন্তু এই এনার্জি সেক্টর। কিন্তু সেটা নিয়ে কিন্তু ওই অর্থে কোনো তোলপাড় হয়নি, কোনো কথাই হয়নি। যারা যেখানে ছিল তারা মোটামুটি সেখানেই আছে। তো সেই বিবেচনায় আমি আপনার জায়গাটা আসার আগে উদাহরণটা দিচ্ছি যে একটা চোরেরও যে বুদ্ধি আছে, আমাদের জাতীয়ভাবে সেই বুদ্ধিটা নাই যে কিভাবে আমরা আসলে টিকে থাকি বা বেরিয়ে আসবো, বরং যেন বের না হতে পারি সেই রকম যা কিছু দরকার সেগুলো আমরা করে রেখেছি সমস্ত জায়গায়। কাজেই যারা অনেক সময় অনেকেই বলে, আজকেও একজন বলছিল যে হঠাৎ করে কেন এই সংকটটা হলো, বললাম এটা মোটেই হঠাৎ করে না, এটা প্ল্যান্ড একটা ঘটনা। আমরা সেটা শিকার হয়েছি, এটা আমাদের নির্বুদ্ধিতার জন্য বলছি, কোনো জ্ঞানাক্কেল নাই তাই বলি যে হঠাৎ। এটা হঠাৎ নয়, এটা যথেষ্ট প্ল্যান্ড। দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্ল্যানটা যারা করেছিল, যাদের, তারা তো জ্বালানি অপরাধী। ওই জ্বালানি অপরাধীদের বিচার হওয়াটা, দৃষ্টান্তমূলক বিচার হওয়াটা অতি জরুরি। এবার এটা একটা দীর্ঘ সময় ধরে হয়েছে, এটা আজকের প্রবলেম না, হঠাৎ করে এখন প্রবলেমটা হয়নি। এটা মাথায় রেখে মনে রাখতে হবে যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ক্ষমা চেয়েছেন, যে মানে সরি কেন চেয়েছেন? কারণ গ্যাস প্রাইভেট ডিস্ট্রিবিউশনে আছেন। দেখেন, তারাই আবার এখন চিন্তা করছে বা তাদেরকে চিন্তা করতে বাধ্য করা হচ্ছে যে বিদ্যুৎও সেটা করে দিতে হবে। তাহলে সেখানে কতবার ক্ষমা চাইতে হবে চিন্তা করতে পারেন? কারণ আমরা তো এটা একটা ফেইল কেস, যে গ্যাস মানে প্রাইভেট অর্গানাইজেশনকে দেওয়ার ফলে কি ঘটেছে। এইবার আসেন আপনার প্রশ্ন, অর্থাৎ গৃহের যারা থাকেন, যারা গ্যাস ব্যবহার করেন, বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের উপরে অনাচারের তো শেষ নেই। এর আগে একটা কথা আমি বলেছিলাম যে একই ডিমান্ড চার্জ দিচ্ছে প্রত্যেকেই। লোডশেডিং তো বনানীতে, গুলশানে হয় না, ক্যান্টনমেন্টে হয় না, ওটা হয় গরিব মানুষের উপরে, অথচ তার ক্যাপাসিটি চার্জ কিন্তু দেওয়া আছে একই। ঠিক একইভাবে গ্যাসের বিল, ফিক্সড বিল, যাদের গ্যাস থাকুক আর না থাকুক প্রতি মাসে তাকে বিল দিতে হচ্ছে। কাজে এগুলো শুধু অন্যায় না, এটা এক ধরনের অপরাধের পর্যায়ে পড়ে, মানবতার বিরুদ্ধে অপরাধের মতো। কারণ সে রান্না করতে পারছে না, সে খেতে পারছে না, তার উপরে এই ধরনের অত্যাচার হচ্ছে। এবং সেই জন্যই বলি যে এই যে পুরো দেশের জ্বালানি সেক্টরকে এই জায়গায় আনার ক্ষেত্রে
বিগত বছরগুলোতে যারা জড়িত ছিল তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করে যদি দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে এরকম লায় পেয়েই যাবে এবং এটা চলতেই থাকবে। তো সেই জন্য বলবো যে এটা শুধু ক্ষমা চাওয়া সমাধান না, যেহেতু এখন সরকার ক্ষমতায় আছেন তাদের যথেষ্ট সক্ষমতা আছে যে এই জ্বালানি অপরাধীদের বিচার করা, এবং এই বিচারটা যদি ঠিক মতো হয় তাহলে আমরা শুধু রাজনীতিবিদদের বিচার করতে চাই, কিন্তু টেকনিক্যালি যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদের বিচারটাও তো করা দরকার। একটা ডাক্তার যখন অপারেশন করতে গিয়ে কাউকে মেরে ফেলে বিনা কারণে বা অবহেলায়, তার যেমন বিচার হয়, তাহলে এই জ্বালানির সাথে যারা সংযুক্ত ছিলেন, সেখানে ইঞ্জিনিয়ার হতে পারে, সেখানে যারা পলিসি মেকার ছিলেন তারা হতে পারে, যারা এই সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তারা হতে পারে, যারা রেগুলেট করার দায়িত্বে ছিলেন তারা রেগুলেটটা ঠিক মতো করেননি বলেই তো এটা হয়েছে। যাকে আপনি চোর ধরার দায়িত্ব দিয়েছিলেন, আপনার বাসায় কিছু চুরি হলে সবার আগে তো দারোয়ানদের থানায় পাঠান, কারণ ওর দায়িত্ব ছিল পাহারা দেওয়ার, ও তো পাহারা দেয়নি। তাহলে এই যে অযোগ্যতা দিয়ে অথবা দুর্নীতি দিয়ে যারা জ্বালানি সেক্টরকে এই জায়গায় এনেছে তাদের বিচার যদি না হয় তাহলে এই সমস্যার সমাধান হবে না। ওই মাঝে মাঝে ক্ষমা চাইবো, মাঝে মাঝে সরি বলবো, মাঝে মাঝে একটু টকশো করবো, আমরা দুঃখ প্রকাশ করব, এই মতোই থাকবে, এর বাইরে কিছু হবে না। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আবার আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেছেন যে এলএনজির ওপর নির্ভরতা আগের কিছু সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থে করা হয়েছিল কিনা তা পর্যালোচনার বিষয়। এখন এলএনজির ওপর যে নির্ভরতা, এর পেছনে বড় কোনো পলিসি করাপশন বা নীতিগত কোনো দুর্নীতি আপনি দেখেন কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, জ্বালানি সেক্টরটা তো দীর্ঘদিন নিয়ে আমরা কথা বলেছি এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই রেন্টাল, কুইক রেন্টাল এবং এই এলএনজি আমদানি নিয়ে, এগুলো অনেক কথা। দেখেন, 5 মাসের একটা সরকারের এই যে বিগত সরকারের দায়ভার কাঁধে নিয়ে যারা মাত্র 5টি মাস পাস করছে তারা বোধহয় এখনই এতটা সমালোচনার মুখোমুখি হওয়া কতটা যৌক্তিক আমি জানি না, আমি সেটা করতেও চাই না। আমি একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, যে আমি আগেই বললাম না যে আমরা 18 বছরে কখনো কোনো দায় স্বীকার করিনি। আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এই যে দুঃখ প্রকাশটাকে, এটার পজিটিভ সাইন, নিঃসন্দেহে রাজনীতির জন্য একটা পজিটিভ একটা অবশ্যই remark। দুঃখ প্রকাশটা করেছে। একটু শেষ করি আমি, কিন্তু আগে কিন্তু এটা শুনিনি, কোনোদিন শুনিনি। গায়ের জোরে আমরা বলতাম, এটা আজগবি মেগাওয়াটের হিসাব দিতাম, মানুষ বিদ্যুৎ পায় না মেগাওয়াট। সরকার স্বীকার করছে, হ্যাঁ দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, এলএনজি দিতে পারেনি, কোনো দ্বিধা নাই। তো এই যে একটা পজিটিভ গেস্টার, দেখেন যে কোনো সমস্যা আপনি, আমরা ম্যানেজমেন্টের মানুষ, ওখানে বলা আছে যে আপনি সমস্যা যদি সমাধান করতে চান তো প্রথমে আপনি সমস্যাটাকে অ্যাকনলেজ করেন, স্বীকার করেন। স্বীকার করলেন না, অসুস্থ হলে না ডাক্তারের কাছে যাবেন, আর বলে আমি ভালো আছি তাহলে ডাক্তারের কাছে আপনি যাবেন না। তো এই জায়গাতে এটা একটা দিক। আর একটা জিনিস বলুন, জাহিদুর রহমান সাহেব ঠিকই বলছেন, যেটা খোঁজে দেখা দরকার তো, যে এই যে এলএনজি নির্ভরশীলতা কেন হলো, দীর্ঘমেয়াদী কেন আমি বিদ্যুতে প্ল্যান করলাম না, কেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলাম না, কেন দীর্ঘমেয়াদী 5 বছরের জন্য কুইক রেন্টাল করা হয়েছিল, যখন আইন পাস করা হলো, সেই 5 বছরটাকে 18 বছর কারা টেনে নিয়ে গেল, কারা দীর্ঘমেয়াদী করলো না, কারা করতে দিল না দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো, এগুলো তো খুঁজে দেখা দরকার, নিশ্চয়ই খুঁজে দেখা দরকার। এবং সেখানে যদি আজকের আমার ছাত্র বন্ধু যে অভিযোগ করছে, যদি অভিযুক্ত হয় তাদেরকেও খুঁজে দরকার, যে একটা হাত থেকে হাত বদল হবে আর জনগণ ভোগান্তিতে পড়বে, এমনটি হওয়ার কথা না, হতে দেওয়া উচিত না। তবে আমি এতটুকু বলতে চাই যে এলএনজি নির্ভরতা যদি আপনি আজকে যদি কমে দেন, আপনার দেশে কি হবে আপনি জানেন? সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এই এলএনজির উপরে নির্ভরশীল। আপনি বন্ধ করে দেন, উৎপাদন বন্ধ হবে, গার্মেন্টস বন্ধ হবে, আপনার ওষুধ ফ্যাক্টরি বন্ধ হবে, সমস্ত কিছু বন্ধ হয়ে কলাপস হয়ে যাবে, তখন তো অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে। অতএব এলএনজি আমাদেরকে এই সরবরাহটা স্বাভাবিক রাখতে হবে, যে করেই হোক। এটা আন্তর্জাতিক বাজারের জন্য ওঠানামা করে সরকারকে ভোগান্তি পড়তে হয়। আজকে দেখলাম যে কত নটিক্যাল মাইল ঘুরে আসতে হচ্ছে ড্রোন হামলার ভয়তে, এলএনজি নিয়ে আসতে হচ্ছে। এই কিছুক্ষণ আগে বিপিসির চেয়ারম্যান একটা স্টেটমেন্ট করছে যে আমাদেরকে প্রায় দীর্ঘ পথ ঘুরে আসতে হচ্ছে যেন ওই হরমুজ প্রণালী এগুলোতে যেন আঘাত হামলা তাদের না হয়। তো এই যে কাতার থেকে আমরা নিয়ে আসি এলএনজি, অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে আসি, এটা একটা অবস্থা। তারপরে দেখেন এই যে সংকটের জায়গায়, এই যেখানে দীর্ঘদিন কিন্তু এই হরমুজ দিয়ে কোনো এলএনজি আসেনি, তেল আসেনি, বড় ধরনের ক্রাইসিস ছিল, এগুলো তো ওভারকাম করেছে সরকার। তা আমরা চেষ্টা করছে। আর আমি মনে করি যে বাইরের রাজনীতি করাই যায়, তবে সেই বাইরের রাজনীতি না করে আমি যে কথাটি বললাম যে এলএনজি নির্ভরশীলতা আস্তে আস্তে কমাতে হবে, কিন্তু বন্ধ করা যাবে না। এটা স্বাভাবিক সরবরাহ ধরে রাখতে হবে দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য। আপনিও বন্ধ হয়ে যাবেন যদি এলএনজি না আসে, আমি জানি না এটা কোন গ্যাসে চলে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে আমি যে কথাটি বলছিলাম, যে আমাদের দেশে যে অনেক গ্যাস সমুদ্রতে আছে, ভূগর্ভে আছে, এটা গত 3 দশকে এটা খনন করার কোনো উদ্যোগ দেশীয়ভাবে যে বিপিসি একটা আছে, পেট্রো বাংলা, তারপর আরও খনন সংস্থা আছে, তাদেরকেও আমরা দেখিনি, বিদেশকেও আমরা আহ্বান করিনি। একটা গোষ্ঠী আছে, যখনই গ্যাসের সম্পদ বা খনিজ সম্পদ আমরা উত্তোলন করতে চাই তখনই বলি সব সম্পদ নিয়ে গেল বাইরেটা। আপনি সম্পদ তুলবেন না,
ব্যবহারও করবেন না, আপনার নিজের তোলার সক্ষমতাটুকু নাই, সেটা আপনি ইউজ করবেন না জন উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য, শিল্পের জন্য, আপনি ফেলে রেখে দেবেন। আর এভাবে বিদ্যুৎ সংকট হলে আমরা আবার এখানে এসে সরকারের সমালোচনা করব। এই ধরনের দ্বিচারিতা না করে বরং দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে বিদেশি কোম্পানি এবং দেশীয় কোম্পানিকে এই সাগরে এবং ভূগর্ভে তাদের এই খনন কার্যগুলোকে ত্বরান্বিত করা দরকার, বিদেশি ইনভেস্ট এখানে আহ্বান জানানো দরকার, এবং সর্বোপরি আমাদের এই যে সোলার যে প্ল্যান, যেটা সরকারের, যেটা ভাই বললেন যে 25%, এটাকে খুব বেশিভাবে করা দরকার। এবং আরেকটা জিনিস আমাদের এখানে আইনে আছে, অনেক সময় বাস্তবায়ন হয় না। যদি ফ্ল্যাট বাড়ি আপনি করতে যান, বাধ্যতামূলকভাবে আপনাকে একটা নির্দিষ্ট মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু সোলারে করতে হবে, না হলে আপনার এই রাজুক বলেন বা ওই যে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, পৌরসভা বলেন, অনুমতি দেওয়ার কথা নয়। এরা কাগজে কলমে দেখায়, কিন্তু বাস্তবে এই বিদ্যুৎটা কিন্তু হয় না। অতএব এখানে সরকারকে খুব কঠোর হতে হবে যে এই যে বিদ্যুৎ আপনি যে সোলার নিয়ে যে আপনি অনুমতি নিলেন বা আপনি প্ল্যান পাস করলেন, সেটা যথাযথভাবে হচ্ছে কিনা সেই তদারকিটা সবচেয়ে বড় কথা। জানেন, আমাদের তদারকি ব্যবস্থাটা খুবই দুর্বল বাংলাদেশের, কখনো কখনো ভঙ্গুর। অতএব এই জায়গায় সরকার সমস্যা চিহ্নিত করেছে, সমস্যাকে অ্যাকনলেজ করছে, সমাধানের জন্য এখন যে ড্রাইভটা, সেই ড্রাইভটা সরকার দেবে বলে অন্তত আমি আশা করি, এবং আমি প্রত্যাশা করি একজন ট্যাক্স পেয়ার হিসাবে, যে সরকার এই সংকটগুলো, আমাদের কথাগুলো শুনছে। সরকারের প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করছে, আগামী 5 মাস পরে যেন সরকারের প্রতিমন্ত্রীকে নতুন করে দুঃখ প্রকাশ করতে না হয়। আমার ভাই যেটা বললেন যে আবার যেন বিদ্যুৎ মন্ত্রীকে এসে বিদ্যুতের জন্য দুঃখ প্রকাশ করতে না হয়, বরং আমরা যেন তাদের প্রশংসাটা করতে পারি যে আপনি এই ভালো কাজটি করছেন, আপনাকে সাধুবাদ। এইটুকু করার জন্য আমরা অপেক্ষাই করি আর কি কিছুদিন। জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। আমি আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসবো। প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিশ্চয়ই জেনেছেন বিষয়টি। এই সময় বাংলাদেশে চলমান গ্যাস সরবরাহ সংকট মোকাবেলায় মালয়েশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আজ ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। এই ঘটনা দিয়ে আসলে আমরা কি বোঝা যায় যে সরকার সংকট অস্বীকার বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে না, এটাই কি আমরা ধরে নেব, এবং সাধ্যমতো চেষ্টা করছে, এটাকে আমরা ধরে নিতে পারি কিনা? আসলে এই পর্যায়ে সে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা তো জনগণের চোখের সামনে ঘটছে। বরং সরকার 5 মাসে যদি অজনপ্রিয় না হতে চায়, তাহলে তাকে দৃশ্যমান পদক্ষেপ নিতেই হবে। তো আমার কাছেও মনে হয়েছে যে মালয়েশিয়ায় যেহেতু তিনি প্রথম ভিজিট করেছেন, মালয়েশিয়ার সাথে একটা সুসম্পর্ক স্থাপনের পথে বাংলাদেশ আছে। পাশাপাশি শুধু মালয়েশিয়া না, আসিয়ান দেশের সাথে যে আমাদের যে ইন্টিগ্রেশন বলতে বলছে যে বাংলাদেশ কিন্তু আসিয়ানে জয়েন করতে চাচ্ছে। আসিয়ানের এখন আপনার পর্যবেক্ষক মেম্বার হওয়ার পথে আছে, সেক্ষেত্রে মালয়েশিয়া সাপোর্ট করছে। তো সেই জায়গায় আপনার মালয়েশিয়ার এই যে আপনার সাপোর্ট দেওয়ার আমাদেরকে যে আশ্বাস, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। সরকারেরও সেদিকে যে যাওয়া, সেটাও দেখছি। কিন্তু মূল জায়গাটা তো আসলে আপনার অ্যাভেলেবিলিটি না, যে আপনার কাছে নাই তা কিন্তু না। এটা আজকের পুরো আলোচনায় কিন্তু এটাই আসছে যে আপনার অভাব না, যেটা অনেক আগে 74 দুর্ভিক্ষণে অমর্ত্য সেন গবেষণা করেও বাংলাদেশে দেখিয়েছে যে খাদ্যশস্যের অভাব ছিল না, অভাব ছিল বন্টন ব্যবস্থাপনা সংকট ছিল। বাংলাদেশে যাবৎকালের যত সংকট তৈরি হয়েছে, প্রতিটা সংকটের পরে দেখা গিয়েছে যে আসলে সম্পদের, অথবা আপনি ধরেন যেই দ্রব্যের জন্য সংকট হয়, সংকটের অভাব কখনো ছিল না। ছিল এখানে ব্যবস্থাপনা সংকট, কোথাও না কোথাও এটা ছিল। তো আমাদের এখনও কিন্তু একই জিনিস, যেটা ইতিমধ্যে অধ্যাপক বলেছেন যে তা আমাদের এখানে গ্যাস আছে। আমাদের এই 2009 সালের দিকে খুব সম্ভবত প্রথম সমুদ্র বিজয়ের একটা গল্প শুনেছিলাম আমরা। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর প্রথম ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের মাধ্যমে ভারত এবং মিয়ানমারের সাথে বঙ্গোপসাগরের সীমানায় আমাদের সমুদ্র সীমা আমরা নিশ্চিত করেছিলাম। কিন্তু আমাদের পাশে কিন্তু ঠিকই আপনার মিয়ানমার গ্যাস উত্তোলন করছে, ভারত গ্যাস উত্তোলন করছে। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় যায় নাই। কেন যায় নাই? কারণটা হলো এটাই যে আমাদের যেই রাজনীতিবিদদের এই র্যান্ট সিকিং যে মনোভাব, যে কোনো সংকটকে কাজে লাগিয়ে সেখান থেকে মুনাফা অর্জন করা, আমরা কিন্তু সেটা থেকে বের হয়ে আসতে পারি নাই। আজকে হয়তো বা সংকট হয়েছে বলে আমরা সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে সেই আপনার একটা কি বলবো আসলে এটাকে, এই ক্ষমা চাওয়াটাকে আমি আসলে ক্ষমা হিসেবে দেখবো না। আমি মনে করি তারা অনেকটা ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছে কারণ এই সরকার এখন পর্যন্ত, আপনি হাসছেন, ভয় পাচ্ছে কারণ আপনি এই যে স্টেবল থেকে নেগেটিভে যাচ্ছে,
আপনি যদি মানে একটা গাড়ি চালানোর আগে যদি প্রথম দেখেন যে না ইঞ্জিন তো কাজ করছে না এবং সবাই এই জায়গায় দেখা যাচ্ছে যে তোমার ইঞ্জিন আসলে এটা গ্রেড নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবে বাকি পদ্ধতি কিভাবে চলবেন সেটা নিয়ে আপনার একটা সংশয় দেখা দিবে। তো এই সরকার কিন্তু সব ক্ষেত্রে অনেক নার্ভাস দেখা যাচ্ছে। আপনি দেখেন এই যে মালয়েশিয়া হয়ে যে চায়না সফর করলো, চায়না সফরের পর বাংলাদেশের যেই প্রত্যাশিত লেভেলের যেই সহায়তা পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু হয় নাই। কেন হয় না এটার পিছনে কিন্তু সরকার একটা নার্ভাসনেস কাজ করছে। তো আমি যে বিষয়টা বলবো যে ওনারা দুজনে যেটা বলছেন সরকার স্বীকার করছে, আমার কাছে মনে হয় এখানে স্বীকার করা না করে কিছু নাই। দৃশ্যমান সংকট আপনি চোখের সামনে স্বীকার না করলে জনগণ আপনাকে এখন মারবে, দৌড়ান দিবে, এবং সেই জায়গা থেকে আপনি বের হয়ে আসতেছেন। ঠিক আছে, আপনি বুঝতেছেন যে জনগণকে আসলে আগের মতো করে দমন পীড়নের মাধ্যমে সমাধান করা যাবে না, কিন্তু সমাধানটা কোথায়? সমাধানটা কিন্তু এখানে একটা বড় জায়গা হলো যে আপনি যে রাজনৈতিক সংস্কৃতি আপনি যেইভাবে সরকার চালাবেন সেটা পরিবর্তন করছেন কিনা। হ্যাঁ, এখানে কিছু দৃশ্যমান আমরা জেস্টার দেখতে পাচ্ছি সরকারের প্রধানের পক্ষ থেকে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে জবাবদিহির যে সংস্কৃতি এবং প্রতিষ্ঠান প্রধানকে, রাষ্ট্রীয় যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার অ্যাপয়েন্টমেন্ট, সেখানকার ব্যক্তিবর্গকে টেনুর থাকা অবস্থায় টেনুর থেকে পার হওয়ার পর যে আপনার জবাবদিহি করা, সেই জায়গায় কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখছি না। শেষ করার আগে লাস্ট কথাটা হলো যে আপনি 64 ডিস্ট্রিক্টে আপনার জেলা পরিষদের নিজের মতো করে চেয়ারম্যান নিয়োগ দিবেন, প্রশাসক নিয়োগ দিবেন, আপনি নির্বাচন কমিশনে আপনার দলের পক্ষ থেকে এডিশনাল সেক্রেটারি নিয়োগ দিবেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেটা গত 54 বছরে ঘটে নাই, যে এক নাগারে সবাইকে দলের লোক নিয়োগ দিবেন আর প্রত্যাশা করবেন যে এই যে অনভিজ্ঞ লোকগুলো, রাজনৈতিকভাবে যারা অভিজ্ঞ কিন্তু প্রতিষ্ঠান চালানো অনভিজ্ঞ, তারা গিয়ে প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে চালাবে, সংকট নিরসন করবে, এটা আসলে সম্ভব না। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, আপনাকে একেবারে শেষ পর্যায়ে রয়েছে, কিছু যদি বলেন আমি আপনার কাছে আসছি। না, আমি 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 শুধু একটা কথা বলি যে সরকারের নার্ভাসনেস কোথায় আমার ছাত্র বন্ধুটি পেলো সেটাও আমি জানি না। আমি ছাত্র না, আমি ছাত্র না, আমি না, আচ্ছা, আমার এনসিপির বন্ধুটি আর কি যেটা বললেন, সরি, যে উনি কোথায় পাইলেন আমি জানি না। সরকার কিন্তু অনেক স্ট্রং এবং তারা এই 5 মাস কোনো নার্ভাসনেসের কোনো নজির তারা দেখায়নি, আমি অন্তত চোখে পড়েনি। প্রশ্নটি হলো যে সরকারের সংকট স্বীকার করার মধ্যে ভদ্রতা আছে, শালীনতা আছে এবং স্মার্টনেস আছে। একজন প্রধানমন্ত্রী যখন স্মার্টভাবে বলে যে ইয়েস দিস ইজ প্রবলেম, আমরা এটা সমাধান করব, এর চেয়ে বড় স্মার্ট এবং এর চেয়ে দৃঢ়চেতা কখনো কিছু হতে পারে না। অতএব আমি মনে করি যে সব কিছু সমালোচনা না করে অন্তত সরকারের যে পজিটিভ গেস্টারগুলো, জনমুখী যে চিন্তা চেতনাগুলো, সেগুলোকে অন্তত আমাদের রেসপেক্ট করা উচিত এবং সেগুলোকে সাধুবাদ জানানো। আর 2 নম্বর কথা বলতে, স্বীকার না করলে জনগণ ধরে পিটাবে, এই ধরনের শব্দগুলো রাজনীতিতে খুব শেখ হাসিনা বলতো, এখন অন্তত মানায় না। কেন পিটাবে? নির্বাচন হবে, নির্বাচনে জনগণ তাকে ফেলে দেবে, আবার যারা ভালো করবে তারা ক্ষমতায় আসবে, আপনি পিটাবেন কেন, মারবেন কেন, হুমকি দিবেন কেন, ধামকি দিবেন কেন? এটা গণতন্ত্রের জন্য 24-এর পরে এইটুকু আমার ছাত্র বন্ধুরা কিন্তু চায়নি, রক্ত কিন্তু ওই জন্য দেয়নি। দেবে সেখানে যে বৈষম্য থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক নর্মসের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন হতে পারে, আরেকটি ভালো সরকার আসতে পারে। কিন্তু পিটাপিটি হুমকি এগুলো বসাবে তো শোভন নয়। অনেক ধন্যবাদ ডক্টর সৈয়দ মিজানুর রহমান। হ্যাঁ, আমার কথাটা খুবই সিম্পল। অর্থনীতিটাকে আমদানি নির্ভর করার যে প্রবণতা, সেইখান থেকে যত ঘোরানোর মানসিকতাটা জরুরি। এই যে টুথপেস্ট নিয়ে কথা হলো, এখানে যে 6টাকে খুব ভালো বলা হয়েছে, এর 3টাই ভারত থেকে আমদানি করা হয় বা থাইল্যান্ড থেকে, 2টা ভারত থেকে, থাইল্যান্ড থেকে। মনে রাখতে হবে গবেষণা সবসময় কিন্তু খুব সাধুভাবে করা হয় না, বহু গবেষণা করা হয় ব্যবসার মডেল হিসেবে। কাজেই সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আজকে এই দেশের অর্থনীতিকে আমদানি নির্ভর করার জন্য যত কুপরামর্শ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ডেভেলপমেন্ট এজেন্সিগুলো থেকে এসছে, তারাই কিন্তু প্রেসক্রিপশনগুলো দিয়েছে এভাবে অর্থনীতি ভালো হবে। আমি অর্থনীতির ছাত্র হিসেবে এই দায় স্বীকার করি যে পৃথিবীতে অর্থনীতিবিদরা গরিব মানুষকে গরিব রাখবার জন্য যত মডেল তৈরি করেছে সফলভাবে, সেটা অন্যরা বুঝতেও পারেনি। কাজে আমি অনুরোধ করব যে সরকার যেন সেইটা বোঝেন যে এইটা কি আমদানি নির্ভর অর্থনীতি থেকে ঘুরিয়ে দিতে হবে। কারণ আপনি যদি রাজশাহী যেতে চান আর যদি সায়দাবাদ হয়ে নারায়ণগঞ্জের দিকে যান, রাজশাহী থেকে দূরে সরে যাবেন। কাজে আমি আপনাকে বলবো আমদানি দিয়ে হয়তো খানিকটা চলবে যেহেতু আমদানি নির্ভর, কিন্তু ডেফিনেটলি ফিলসফিক্যাল যে চেঞ্জ দরকার এই দেশের জন্য, যে এটাকে আমদানি নির্ভর অর্থনীতি নয়, স্বনির্ভর অর্থনীতি, রপ্তানি মুখর অর্থনীতি। ধন্যবাদ ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আলাউদ্দিন মোহাম্মদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, তিনজনকেই কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।